কুমিল্লাতে। কুমিল্লাতে। বলেন, শুনি ছোটবেলা থেকে যেভাবে বলতে ইচ্ছে করে আপনার। আমার কুমিল্লাতে জন্ম। আমাদের ফ্যামিলিটা মানে আমার পরিবারে আমরা ভাই বোন ছিলাম 5 জন। আমি সবার বড়। আচ্ছা। তো আমার পরিবারে আমার বাবা ছিল একজন বেকার, উনি কৃষি কাজ করতো, তার মধ্যে উনি বেকারই ছিল, কিছু করার মতো ইয়ে ছিল না উনি। আর কয় ভাই বোন ছিলেন জানি? 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই। মানে আপনার পজিশন? আমার পজিশন আমি সবার বড়, ভাই বোনের সবার বড়। ওকে। ভাই বোনের মানে আমার ভাই বোনেরা লেখাপড়া করাতে বা চলাফেরা করতে আমার বাবার খুবই হিমশিম কষ্ট হয়ে যেত। ওকে ওকে। তো আমার বাবা কি করলো, যখন আমি ক্লাস 8-এ উঠছি সবে মাত্র পড়াশোনা করেন, তখন আমার বাবা মানে বিয়ে শাদী দেখা শুরু করলাম। ক্লাস 8-এ যখন আপনি? জি। ওকে। তখন বিয়ে দেখতেছে, ছেলে দেখে মানে তেমন একটা ইয়ে হয় নাই, পছন্দ হয় নাই সব দিকে। তারপরে আমার এক ফুফাতো বোনের দেবর, উনি বাইরে থাকতো। আচ্ছা। তো একদিন আমার ফুফাতো বোনের শাশুড়ি আসছে আমাদের বাড়িতে, এসে উনি দেখছে, দেখার পরে ওনার মানে ভালো লাগছে আপনাকে? জি। ওকে। তখন উনি গিয়ে আমার ফুফুর সাথে বিয়ের প্রস্তাব দিছে। ওকে। তখন উনি দেশে আসছে, আসার পরে মানে ফ্যামিলিগতভাবে কথাবার্তা হয়ে বিয়ে হয়েছে। বিয়ে হয়ে গেল? জি, হয়ে গেছে। বিয়েটা বুঝতেন ওই সময়টাতে বিয়েটা কি জিনিস? না, তখন তেমন একটা বুঝতাম না। মানে বিয়ে হয় সেটা জানি, বিয়েতে আনন্দ হয়, মানে বিয়েটা যে আসলে সংসারটা কি সেটা আমি বুঝতাম না। মানে যে বিয়েতে যে আনন্দটা হয় সেটা বুঝতে পারতাম, সেটা মনে হয় যে আনন্দ হইতেছে, হবে বিয়ে হবে, এরকম একটা মানে ভালো লাগছিল। কিন্তু বিয়ের পরের জীবনটা যে কতটা মানে কি সেটা আমি জানতাম না। মানে বিয়ের পরে যে দায়িত্ব থাকে এইসব বিষয়গুলো আপনি জানতেন না, না? জানতাম আচ্ছা, না। তারপর? তো আমার বাবা মা ওনার বয়সটা তেমন একটা দেখে নাই, ফ্যামিলিগতভাবে উনি ওনার মা জন্মের সময় মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো ওনার এক বোন ছিল, ওনার বোনে 12 বছর পর্যন্ত, 10-12 বছর পর্যন্ত ওনাকে মানুষ করছে। তারপর ওনার বোনও মারা গেছে। আচ্ছা। তো তারপরে আমার শ্বশুর আবার বিয়ে করছে। ওনার কাছে মানুষ বলতে উনি মানে সৎ মা যেরকম হয় আর কি, মানে কোনো রকম। তো উনি নিজেই ইয়ে করে যতটুকু পারছে সেটা করে ওনার বাবার সাথে কথা, আমার শ্বশুরের সাথে মিলে তারপর ওনাকে আবার দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, বিদেশে পাঠাইছে। তো আমার শ্বশুর যাওয়ার সময় ওনাকে বলছে যে তোমার যাই কিছু হোক, তোমার তো মা, তোমার পরিবার। আবার আমার শাশুড়ি পরের সংসারে আমার ওদের 5 বোন 1 ভাই, পুরা সংসার ওনার বাবা মানে সবার দায়িত্ব ওনার কাছে দিছে। যাক, উনি বাইরে গেছে, দায়িত্ব পালন করছে, একটানা 10 বছরে বিদেশ ছিল। তখন যে ওনার বিয়ের বয়স তখনই যাইতেছে সেটা উনি বুঝে নাই, মানে সেটার দিকে আর লক্ষ্য করে নাই। বিয়ে যখন হয়েছে তখনই মানে আমার আর ওনার বয়সের মধ্যে 15-16 বছরের ডিফারেন্স ছিল। ওকে। তো আমার তো ফ্যামিলি বড়, ভাই বোন বেশি ছিলাম। বাবা মা বলছে যে বিদেশ থেকে আসছে, টাকা পয়সা হয়তো ইনকাম সোর্স ভালো আছে, সেজন্য দিয়ে মানে বিয়েটা হয়ে গেছে। হবার পরে তারপরে 1 মাসের মতো ছিল উনি, থাকার পরে বাইরে আবার চলে গেছে। যাওয়ার আবার 2 মানে বছর। আপনার হাজবেন্ড বাইরে চলে গেছে 1 মাসের মতো থেকে? আচ্ছা। বয়সের ডিফারেন্স কত ছিল আপনার সঙ্গে? 15-16 বছর। 15-16 বছর। আপনি তখন ক্লাস 8-এর, মানে আপনার বয়স সর্বোচ্চ 13 থেকে 14? হ্যাঁ, 14 বছরের ছিলাম। 14 বছরের ছিলেন। আর আপনার হাজবেন্ড ছিল তখন হচ্ছে আপনার চেয়ে 15 বছর বড়, 30 বছর। ওকে। উনি প্রথম বিবাহ ছিলেন আপনি? প্রথম বিবাহ। ওকে, তারপর আর কি উনি তো বাইরে চলে গেল। আমার ওইখানে শ্বশুর বাড়িতেও রাখতো, আমার বাপের বাড়িতেও রাখতো। মানে উনি থাকতে একরকম ছিল, উনি যাওয়ার পরে আরেক রকম বুঝলাম। 5 ননদ, দেবর, শাশুড়ি একসাথে, মানে অনেকটাই রিমশিম খাইয়ে যেতাম ওইখানে। তা আমি এক সময় এই সময়টাতে খুবই মানে তখনও বুঝতাম না, মানে আমার কাছে খুব ভালো লাগতো। ওরা সবাই ছিল, ননদরা ছিল, শাশুড়ি ছিল, মাঝে মধ্যে আদর করতো। তো উনি আবার বাইরে থেকে মানে আমাদের ফ্যামিলিতে আমি তো ওই জিনিসটা পাইনি কখনো, যে কসমেটিক বলতে স্নো, তেল, সাবান, ওইগুলা আমি খুব ভালোবাসতাম ছোটবেলায়। আমি ছোটবেলা করতাম কি, আমার বাবা তো মানে গায়ের সাবান আনতে পারতো না।
তো আমি কারো থেকে পাইলে মনে হয় যে আমি ওইটা সব সময় মানে মাখতেই থাকতাম, আমার কাছে ওইটার গন্ধটা খুব ভালো লাগতো। হুম তো ওই শ্বশুর বাড়িতে ওইগুলা পাইয়া তখন মনে হয় যে নিজেরে খুবই সুখী মনে হইতো, মানে খুবই ভালো লাগছে, মনে হয় যে আমি সবচেয়ে সুখী। সুখী মানুষ, হ্যাঁ। হুম। তারপর ওনারা আবার এগুলা পছন্দ করতো না যে আমি তেল সাবান দেই, আমি মানে ব্যবহার করি, ওইটা ওনাদের পছন্দ ছিল না। সব কিছুতে বলতো আমি বেশি বেশি ব্যবহার করি, এগুলা এগুলা কখনো দেখে নাই বাপের বাড়িতে, মানে খোঁটা অনেক দেওয়া যেটাকে বলে গ্রাম্য ভাষায়, হ্যাঁ। তারপর এগুলা বলতো। তারপরে এক সময় উনি আবার 2 বছর পরে দেশে আসছে। হুম আসার পরে তখন আমার ছেলে, বড় ছেলেটা ইয়ে হয়েছে, প্রেগনেন্ট হয়েছে তখন। হুম তখন উনি 2 মাস থেকে আবার চলে গেছে। ওকে। তারপরে আমার ছেলে জন্ম হলো। জন্ম হওয়ার পরে মানে তখনও ভালো, মানে বাচ্চা হবে, খুবই খুশি সবাই, আবার ছেলে বাবু হবে শুনছে। আবার উনি মরুভূমিতে পড়ছিল, উনি 15 দিন 1 মাসের মাথায় ফোন করতো। ওকে। তখন কথাও বলা যেত না, সবকিছু জানানো যেত না, মানে আমি আমার মতো করে বাপের বাড়িতেই তখন ছিলাম প্রেগনেন্ট অবস্থায়। ওকে। তারপর যখন আমার মানে শরীর খুবই অসুস্থ হয়ে গেছে। আপনার ফার্স্ট বেবির কথা বলতেছেন? জি হ্যাঁ, জি ফার্স্ট বেবি, তখন এটা 2010 সালে। হুম। তারপর আমার হসপিটালে নিয়ে গেছে আমাকে আমার এক চাচি আম্মা। আমার মা বাবারা তো তেমন কিছু বুঝে না ডাক্তার সম্পর্কে, ওনারা যে আমিও বুঝতাম না হসপিটাল কি। ও হসপিটাল মানে আমি আমার ছেলের বেলায় প্রথম হসপিটালে গেছি, আমি আগে চিনতাম না হসপিটাল। পরে যাওয়ার পরে আমার চাচি আম্মা নিয়ে গেছে। তারপরে চেক আপ টেক আপ করলো, বললো যে ভালো আছে। 1 সপ্তাহের ডেট দিছিল, বললো যে 1 সপ্তাহ পরে যদি না হয় তাহলে আবার হসপিটালে এসে ভর্তি হয়ে যাবেন। তারপরে আইসা পড়ছি, আমার হাতে তেমন টাকা পয়সা ছিল না, আর ওনার সাথেও যোগাযোগ করতে পারি না আমি যে কিছু টাকা পয়সার কথা বলবো। এদিক দিয়ে আমার বাবা মাও দিতে পারতেছে না, যে টাকা পয়সার জোর থাকলে তো যে কোনো সময় নেওয়া যায়। ডেট ওভার হয়ে গেছে, 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে। তারপরে দেখি যে শরীর খুব খারাপ, প্রচন্ড পেটে ব্যথা করতেছে। পরে হসপিটালে গেছি, আমার চাচি আমারে নিয়ে যাওয়ার পরে ওনারা বলতেছে যে ইমার্জেন্সি ইয়ে করতে হবে, সিজার করতে হবে, অপারেশন, না হলে বাচ্চার সমস্যা হইতে পারে। তারপর হ্যাঁ ইমার্জেন্সি ভাবেই করছে ওখানে। তারপর করার পরে ডেলিভারি করার পরে বাচ্চা যখন চাচি আম্মার কাছে দিছে, দেখার পরে তো ওনারা অবাক। আমি সেটা জানতাম না, আমি তো ওটিতেই ছিলাম। দেখে যে পা ওর দুইটাই বাঁকা, একদম বাঁকা। এই তো আমার ওর 2টা পাই বাঁকা হয়ে গেছে এরকম ভাবে। তারপর বাঁকা হওয়ার পরে তারপর মাথা। আপনার বিয়ের কয় বছর পরে বাচ্চাটা হলো? 3 বছর পরে। 3 বছর পরে। তখন আপনার বয়স 17 বছর, তখনও আপনি ম্যাচিউর বলা চলে। হ্যাঁ। তারপরে পা বাঁকা, মানে ও কান্না করে না, মাথা ফুলে একদম, মানে এত বড় হয়ে গেছে মাথা, স্বাভাবিক না, অনেক বড় মাথা। নরমাল ডেলিভারি ছিল না সিজার ছিল? সিজারিয়ান ছিল। ওকে। তারপরে মাথা অনেক বড় দেখে আর পা বাঁকা দেখে ডাক্তাররা, মানে আমার গার্জিয়ানের সাথে আমার চাচি আমার সাথে এসে বলতেছে যে এরকম এরকম বাচ্চা। তারপরে ওনারা দেখে তো আমার মা গেছে, পরে দেখাও খুব কান্নাকাটি করতেছে। তারপর এর মধ্যে আবার আমার শাশুড়িদের খবর দিচ্ছে, শ্বশুর বাড়ির দিকে খবর দেওয়ার পরে আমার শাশুড়ি আমার ননদ গেছে। যাওয়ার পরে ওনারা একটাই কথা, হসপিটালে আসলো কেন, হসপিটালে কেন, হসপিটালে গেছেন কেন, এটাই বড় অপরাধ। হসপিটালে কেন গেল, বাড়িতে আমাদেরকে জানাইলো না কেন, ওনাদেরকে জানাইছি না, এটা এক অভিযোগ। তারপরে হসপিটালে গেছে না, ওনাদের ফ্যামিলিগতভাবে কেউ হসপিটালে গিয়ে ডেলিভারি হয় না, সবাই বাড়িতে হয়, আমারও বাড়িতে হতে হবে। সে হসপিটালে কেন আসলো, মানে আমার মা আমার চাচিমার সাথে খুবই ঝগড়াঝাটি করছে। তারপরে যখন আবার শুনছে কথা, আমার দেখছে বাচ্চা এরকম, তারপরে তো মানে যা বলার, তবে আমার মাকে অনেক কথা শোনাইছে। আমি তখন আমাকে এগুলা শোনাই নাই যে বাচ্চা এরকম হয়েছে ওটিতে। পরে আমি মনে 3-4 ঘন্টা পরে জ্ঞান আসার পরে তারপরে যে অবস্থা শুনতেছি, তারপরেও আমার এরকম মনে হয় না যে, তারপরে আমার এরকম যে হসপিটালে তো আসছি, ডাক্তার দেখাইলে আমার চাচিমা বলতেছে তুমি টেনশন করো না, হসপিটালে আছে, ডাক্তার দেখাইলে ঠিক হবে, মানে আমাকে এরা সান্ত্বনা দিতেছে।
ডাক্তারও বলতেছে যদি ওকে বলে আবার প্রেসার বাইরা যদি আবার অন্য সমস্যা হয়ে মানে যায়, আপনার প্রেশার যাতে না বাড়ে হ্যাঁ হ্যাঁ সেজন্য আমাকে আর বলতেছে না, বলতেছে যে ডাক্তার আছে, ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখাবে। তারপর একজন শিশু ডাক্তারও দেখাইছে, দেখানোর পরে ওনারা বলছে যে ঢাকাতে নিয়ে আসার জন্য। আচ্ছা, তখন ঢাকা কি জিনিস আমি মানে নাম শুনছি, মনে হইতো যে এটা আমার একটা স্বপ্নের মতো। মানে ঢাকা আমি চিন্তা না, ঢাকার নাম শুনলে স্বপ্নের মতো মনে হইতো, আর খুব ভয় করতো। আপনার বাড়ি কোথায় ছিল? কুমিল্লা। কুমিল্লা থেকে ঢাকায় আসতেই সব ভয় লাগতো? ভয় লাগতো আমার, খুব ভয় লাগতো। আচ্ছা, তখন ঢাকার কথা বলতে তো আমি বলতেছি যে ঢাকা তো আর আসার মতো কেউ নাই, আমাদের এরকম কোনো লোক নেই যে নিয়ে আসবে বা বোঝার মতো, এরকম এমন কোনো ইয়ে নেই, পরিচিত কেউ নাই। পরে কি করলো, ওই 1 সপ্তাহের মতো আমি হসপিটালে ছিলাম। তো হসপিটালের বিল আসছে প্রায় 30-35 হাজার টাকার মতো। এত কিছু হয়ে গেছে, কিন্তু ওর বাবা কিন্তু জানে না, উনি জানে না, উনি বাড়িতে যাওয়ার পরে মনে হয় শুনছে। তারপর এই বিল নিয়ে তো আমার শাশুড়ি তো ওই যে দেখে গেছে এরকম, ওনারা তো আর মানে দেখা থাক দূরের কথা, আর কোনো খোঁজ খবরে নাই। আমি হসপিটালে আছি, এখন আমার বাবা মা বা বিল কোথায় থেকে দিবে, আমার মানে দুই পক্ষে, এই জন্য বলতেছে ওনারা দিবে, আমার বাবা মা বলতেছে ওর শ্বশুর বাড়ির তারা দিবে, শ্বশুর বাড়ি তারা বলতেছে বাপের বাড়ি থেকে, এরকম হয়েছে, ওরা বাপের বাড়ি থেকেই দিবে। মানে এরকম ইয়ে হয়ে গেছে দুইজনের। তো এক পর্যায়ে আমার ফালাই দিয়া মা বাবাও চলে একটা ভালোভাবে কথা বলতে পারতাম না, 5-6 মিনিট এরকম কথা। তারপর উনি ওরা তো ফালাই দিয়ে এসে পড়ছে। আমি একটা পর্যায়ে খুব কান্না করছি, যখন দেখলাম যে আমার নেওয়ার মতো এখান থেকে কোনো লোক নাই, আমি খুব কান্না করতেছি। তখন বুঝতে পারলাম যে আসলে মানে সংসারটা যে কি, তখন আস্তে আস্তে বোঝার মতো ইয়ে হইলো, অনুভব করতেছি এরকম। তারপরে আমার এক চাচি আম্মা বলতেছে তো মানে ওনার একটা ফোন আইনা দিছে, তখন আবার ফোনের যুগটা খুব কম ছিল, আমার কাছে তখন ফোন ছিল না। তাই আমার চাচি আম্মা কার থেকে যে একটা ফোন আইনা দিছে, দিয়া বলতেছে যে তোমার হাজবেন্ডের নাম্বার লাগাও, ওইটাতে ফোন দাও, দেখো কি বলে। তারপর ওনারে ফোন দিছি, দেখি যে না, ওনার ফোন ইয়ে হয় না, ফোন ঢোকে না। কল দিছি, ওনার মোবাইলে কোনো সারা শব্দ নাই। বাচ্চা হওয়ার কয়দিন পরে ঘটনা এটা? এই 5-6 দিন। 5-6 দিন পরে। ওকে। তারপর কি করবো, আমার একদিন তো এরকমই করলো, ওরা কেউ ছিল না। তো আমার চাচি আম্মা থাইকা ওই আমার কাকা আছে, ওই কাকায় আমার ওইটা রিস্ক নেওয়া। আমি বলছি যে কাকা দেখেন, আমি যদি বাচ্চা থাকি আর বাচ্চা থাকে, তাহলে আমি এটা জানি যে ওনার কাছে বললে উনি টাকাটা দিব, হয়তো দেরি হবে। আমি বলছি যে আমি টাকা আপনার পরিশোধ করে দেবো, আপনি আমার টাকাটা দিয়ে এখান থেকে আমার নিয়ে যান। তখন আমার কাকা হ্যাঁ ওনার থেকে সম্পূর্ণটা টাকা বিলটা দিয়ে তারপরে আমার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে ওরা তো আর কোনো খবরে নেই, মানে আমার ওই মা মানে সবাই মনে হয় যে কি যেন হয়েছে, মানে মানুষ মৃত্যু হলে যেরকম সিরিয়াল লাগে একজন দেখতে যায়, এরকম আমি যাওয়ার পরে পুরা বাড়ি একজোট হয়ে গেছে। সবাই দেখতে যায় যে আমার ছেলে এরকম পা বাঁকা, মাথা ফুলা এরকম হয়েছে, সবাই এগুলো দেখতে যায়। এক একজনে এক এক ধরনের কথা। তখন বলতো যে কি হয়েছে, এটা পঙ্গু হয়েছে, এটা জীবনে হারতে পারবো না, এটা বাড়ি মানে ওরা এখানে নিয়ে আসছে কেন, বাড়িতে আনছে কেন, ওরা বাড়িতে ফাটাই দেখ, আমরা মেয়ে নিয়ে আসছো, মেয়ে থাক তোমার কাছে, তোমার বাচ্চা ফাটাই দাও ওইখানে। বাচ্চা কোথায় পাঠাবে? বাচ্চা ওর দাদির বাড়িতে ফাটাই দিতাম, ওর দাদি দেখলো না, ওদের বাচ্চা বাবার বাড়িতে পাঠাই দিবে। ওদের অসুস্থ বাচ্চা আমরা কেন এটার মানে আমার বাবা মা কেন এটার বহন করবে, বা আমি কেন ওদের দেখাশোনা করবো। তখন এক পর্যায়ে দেখি যে এরকম ইয়ে হইতেছে, কেউ পছন্দ করলো না। আমার যে আমার এরকম একটা ইয়ের মধ্যে প্রেশার পড়তেছে, আমার খুব কান্না করতেছে। আমি তখন মনে হয় যে আমার সব দিক দিয়ে অন্ধকার, কারো কাছে যে আমি একটা কথা খুইলা বলবো, যা ওর বাবাকে বলবো, এরকম কোনো কিছু আমি দেখতেছি না। খুব আমি কান্না করতেছি। পরে একটা পর্যায়ে আমি ওকে মানে দুধ খাওয়াই বন্ধ করে দিছি, যে সবাই কেউ সাপোর্ট করে না যে ওরে আমি দেখাশোনা করি, বা কেউ বলেও না যে ও সুস্থ হবে, বা ওকে বাড়ি ঢাকা যেহেতু নিয়ে যেতে বলছে, ঢাকাতে নিয়ে যাও,
এরকম কেউ বলে না। সবাই বলে ও ভালো হবে না, ও পঙ্গু হবে, ওই পঙ্গু ছেলে পাইলে কি করবো, এই সে এগুলো বলে। আবার কেউ বলে যে ওর বাবার কারণে এরকম হয়েছে, ওদের বাবার মানে ওদের বাড়ি থেকে বলে যে আমার কারণে এরকম হয়েছে। আচ্ছা, বাবার কারণে এরকম হয়েছে বলতে কেন বাবার কারণে এরকম হবে? বাবার কি হাত আছে নাকি মানুষ বানানো? সেটাই তখন তো আর ওইটা আপনার কারণে এটা এরকম হয়েছে মানে কি বুঝাইতো আসলে তারা বুঝাইতো যে আমার শ্বশুর বাড়ি শাশুড়িরা বলতেছে যে আমার সমস্যা হয়তো আছে, বা আমি আবার বলতেছে যে ওরা যে চাঁদের নাকি গ্রহণ লাগে, যে গন্না লাগে বলতেছে, ওইটা লাগছে, ওইটার সময় আমি ঠিকঠাক ভাবে চলাফেরা করি নাই, হ্যাঁ হ্যাঁ এই আমার সমস্যার কারণে আমি এটা মানে বাচ্চা চলছি না, এই জন্য এরকম হয়েছে। হ্যাঁ, বাচ্চাটা এরকম হয়েছে। তারপর তো ওই 7-8 দিন আইসা কাইটা গেল। তারপর উনি ফোন করছে একদিন, না মাঝখান দিয়ে ওনার আবার ওরা যাইয়া ওই যে হসপিটাল থেকে যাইয়া অনেক ধরনের কথা ওনারে বুঝাই ফেলছে। তারপরে উনি আর ফোন দেয় নাই ওনাদের কথা শুনে। ফোন না দেওয়ার পরে আমি আবার ফোন দিছি, দেওয়ার পরে উনি যাক কথা বলছে। কথা বলার পরে আমি খুব কান্না করছি যে আজকে আমার এরকম যদি হ্যাঁ অসুস্থ হয়েছে এই জন্য আমার এত কথা শুনেছে, যদি সুস্থ হইতো তাহলে তো তোমরা হয়তো তোমাদের বাড়িতে আনন্দ করে নিয়ে যেতা বা খবর নিতা। আজকে এরকম হওয়াতে আর ছেলে যেরকমই হয়েছে, একবার তো আমি বাচ্চা ছিলাম, মরে গেছি, সেটার তো সেটাও তো করলো না। তারপর উনি মানে ওনার সাথে কান্নাকাটি করার পরে উনি বলছে যে ঠিক আছে, আমি তো তুমি জানোই মানে ওনার আবার ওই মরুভূমির দেশে ছিল, উনি ওইখানে মসজিদ ভাঙ্গার কাজ করতো। ওইটা তো ওইখানে নেট ছিল না, নেটের সমস্যার কারণে কথা বলতে পারতো না। তারপর এরকম করতে করতে প্রায় 15 দিন কেটে গেছে। আমার কাকা যে টাকাটা দিয়ে আনছে ওনারে বললাম, তো উনি বললো যে আমি তো বেতন না পেলে টাকা দিতে পারবো না, 2-1 মাস অপেক্ষা করতে হবে, তারপরে আমি টাকাটা দেব। তারপরে ওনারা তো আর কেউ বিশ্বাস করে না যে উনি যে টাকাটা দিব, উনি একে সবাই বলতেছে ও টাকা দিব না, ওর এরকম সন্তান হয়েছে, ওর দাদিরা ওর বাপের বাড়ি থেকে কেউ আসলো না আর টাকা দিব, এটা তো কিছুতে হইতো মানে আপনার হাসপাতালের বিল। হাসপাতালের বিলে দিছে না, ওর দেখতে আইব কি। তো তারপরে আর ওনারা আসা যাওয়া করেন। আর ওই ওরে তো বলছিল যে ডাক্তার দেখানোর জন্য। তারপরে 15 দিন পরে আবার অসুস্থ হয়ে গেছে, কি ওর হয়ে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে। নিউমোনিয়া হওয়াতেও ঠান্ডা কাশতেছে আর মানে জ্বর। তখন তো ওরে ডাক্তার দেখানোর দরকার। পরে আমার ওই চাচি মা এসে বলতেছে যে ওরে ডাক্তার দেখে। তখন তো আমি যে মানে আমার যে সিজার হয়েছে, আমি যে একটা ওষুধ কিনা খামো বা আমার যে একটু ভালো মন্দ খাওয়ার দরকার, সেইটার পয়সাটা পর্যন্ত আমার কাছে নাই। তো আমি ওরে ডাক্তার দেখাই কি করে? তখন আর কেউ ওটা মানে টাকা টুকা কেউ দিতেছে না, আর আমি ওরে ডাক্তারের কাছে নেওয়ার তেমন একটা আগ্রহ হইতেছে না যে আমি কি দিয়ে ডাক্তারের কাছে নেবো। তারপরেও 2-1 দিন এরকম করতে করতে আমি এক সময় দুধ খাওয়াই বন্ধ করেছি। আমি কই না, এরকম করলে না আমার কেমন জানি একটা হইতেছে যে সবাই তো এটা কেউ সাপোর্ট করে না আমারে। আমি মানে একটা মনে জিদ, ওর বাবার সাথে জিদ করে আমি ওরে দুধ আর খাওয়াইলাম না। একদিনে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, ও কান্না করতেছে। পরে আমার ওই চাচি মা আইসা বুঝাইতেছে, আমার আম্মু বুঝাইতেছে দেখ কি করবি। তারপরে ওনার বোঝানোর পরে দুধ খাওয়াইলাম। তারপরে দেখি যে ওর ঠান্ডা, আমি মানে জিদ দিয়ে ওরা এটা করতেছে, কিন্তু আমার ভিতর আমার মনে হয় যে বুকটা ফাইটা দিতেছে, আমার এরকম কষ্ট হইতেছে যে আজকে আমার প্রথম সন্তান ওরে নিয়ে এরকম কথা বলতেছে, আমার খুব কষ্ট লাগতেছে। আপনার কি ওরে খুব খারাপ লাগতো? মানে আপনার কাছে কি? না, আমার কাছে মনে হয় যে ও সুস্থ হয়ে যাবে, ওরে যদি ডাক্তার দেখাই বা ওরে ঢাকাতে নিয়ে যায় তাহলে ও অবশ্যই সুস্থ হবে। পরে আমার কাকি আমাকে কইলাম যে দেখেন টাকা তো দিচ্ছেন, আমার আর কিছু টাকা দেন, আমি ওরে ডাক্তার দেখাই। পরে আমার কাকাই টাকা দিছে, দেওয়ার পরে আমি কুমিল্লাতে একজন শিশু ডাক্তার দেখাই ওর ঠান্ডার জন্য। তো শিশু ডাক্তার দেখানোর পরে ওনারা বলতেছে ওর তো একদম খারাপ অবস্থায়, ওর হয়ে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে, ওকে বাঁচাইতে হইলে হসপিটালে ভর্তি করাইতে হবে। পরে হসপিটালে ভর্তি কথা শুনে তো আমি আবার কান্নাকাটি শুরু করলাম, কান্না করতেছি। পরে বলতেছি যে আমার একটা বিলেই এখনো বাকি আছে, টাকা পয়সা নিয়ে তো করতেছে। আমি তো ওরে হসপিটালে ভর্তি করে আর কারো কাছে জিজ্ঞেস করার মতো তো নাই, যে ওর বাবারে জিজ্ঞেস করে ভর্তি করাবো না ওর ফ্যামিলির কারো জিজ্ঞেস করে ভর্তি করাবো, ওরা তো কেউ টাকা দিব না। আমি ভর্তি করাইলেই
কি পরে আমার চাচি আমাকে ও বাচ্চা থাকলে টাকা পয়সা হবে, উনি আমাকে অনেক হেল্প করছে আমার এই ছেলে হওয়ার পরে। পরে উনি হসপিটালে ভর্তি করেছে, বলছে যে একদিন ভর্তি রেখে তারপরে ওর যে ইনজেকশন গুলা দেয় ওগুলা ক্যানোলা ফিট করে নিলে বাড়িতে গিয়ে দেওয়া যাবে। তো এখানে একদিন ছিলাম, ভর্তি থাকার পরে একজন শিশু ডাক্তার দেখছে, আবার দেখা ওর ওই পা গুলা দেখা তারপরে বললো যে ওরে মানে ঢাকাতে যেতে হবে না, কুমিল্লাতে একটা হসপিটাল আছে, ওইখানে নিয়ে গেলে ওর পা গুলা যদি প্লাস্টার করা হয়, ছোট তো এখন ওর বয়স ছোট, তাহলে হবে। আচ্ছা, তারপরে ওইটা শুনে মনে হয় যে আমার কাছে একটু ভালো লাগলো। তারপরে আমি ডাক্তার দেখাইছি, দেখানোর পরে ওনারা বলতেছে যে ওর আগে নিউমোনিয়া ভালো হোক, হওয়ার পরে জ্বর ভালো হইলে তারপরে নিয়ে আসেন। তারপরে এখানে একদিন থাইকা ওরে নিয়ে আমি চলে আসছি বাড়িতে। আসার পরে ইঞ্জেকশনগুলো দিছি, দেওয়ার 1 সপ্তাহ পরে ওর কিছুটা ভালো হয়েছে। এখানে আবার এই যে এত অসুস্থ, ওর বাবা ওর ফ্যামিলির কিন্তু কেউ খবর নেয় নাই। আচ্ছা, সব আমি করতেছি, মানে আমার ফ্যামিলিগত, আমার বাবা মাও না, আমার চাচি মায়ের আমি মিলাই এগুলা করতেছি। পরে ওই একটা ট্রমা সেন্টারে নিয়ে গেলাম কুমিল্লা, ওইখানে ডাক্তার দেখাইছি, হাড়ের ডাক্তার। উনি বলছে দেখছে, দেখে পাগুলা দেখে বলছে হ্যাঁ ওকে 5-7টা প্লাস্টার করাইতে পারলে তাহলে পাগুলা ঠিক হইতে পারে, ঠিক হবে, এখানে রেখে ঠিক হবে। তারপরে প্রথম প্লাস্টার করানো হলো। তখনও কি ওর বাবা দেখছে ওকে? না, না দেখেন, তখনও দেখেনি, দেশের বাইরে। তারপর তখন একটা প্লাস্টারে 3,000 টাকা করে খরচ, শুধু প্লাস্টারটাই। আর বিজেট ওষুধ তো আছে, মানে প্রতিবারে 4-5 হাজার টাকার মতো খরচ হইতো। তো সবগুলা টাকাই আমার ওই কাকাই দিছে। দেওয়ার পরে তো প্রথম যখন ওরা বলতেছে যে না এটা ঠিক হবে না, প্লাস্টার যতই করুক, যতই ডাক্তার দেখ, মানে বাড়িতে কেউ সাপোর্ট করে না, ওর ফ্যামিলি থেকে, ওর দাদা দাদি এমনি মাঝে মধ্যে ওই আমার যে ফুফু বিয়ে দিছে নিয়ে, আমার ফুফুর বাড়ি আবার আমাদের কাছে, ওইখান থেকে ওরা খবর নেয়, তারপরেও আমার কাছে মানে আমাদের বাড়িতে আসে না বা খোঁজ খবর নেয় না। পরে ওইখান থেকে ওরা বলতেছে না নেওয়ার দরকার নাই, করার দরকার নাই, এত টাকা পয়সা কে দিব, ওর যদি ওর ফ্যামিলি ওর বাপে যদি দিতে পারে দেখ, মানে এগুলা অনেক নানান ধরনের কথা বলতেছে। তারপরে যখন একটা প্লাস্টার করলাম, করার পরে দেখি যে পাটা এরকম ছিল, তো এরকম বাঁকা ছিল, এরকম হয়েছে, মানে একটু সোজা হয়েছে 1 ইঞ্চির মতো। হওয়ার পরে তারপরে দেখলাম না, তারপরে আমার একটু ভালো লাগছে, মানে মনটা একটু হয়েছে, ভরসা পাইছি যে না যেহেতু একটু হয়েছে তাহলে আবার করলে হয়তো আরেকটু হইতে পারে। তারপরে এরকম করার পরে 4টা প্লাস্টার হয়ে গেছে, হওয়ার পরে একটা পা পুরোপুরি ভাবে সোজা হয়ে গেছে, আর একটা একটু বাকি রয়েছে। তারপরে ওনারা বললো যে এখানে আর হবে না, যেহেতু 5-6টা করে লাইছে, এটাতে আর করলেও এটা কাজ হবে না। আচ্ছা, তারপরে জুতা দিছে, বললো যে জুতাগুলো পরাইলে দেখো আস্তে আস্তে হয় কিনা। তারপরেও ওনারা বলছে যে ঢাকাতে একবার, ঢাকা শ্যামলীতে দেখাইতে হবে। পরে আমি বলছি যে আমি কুমিল্লাতেই আমার চাচি মারি না, তখন আমি মানে রাস্তাঘাট চিনতাম না, বুঝতাম না, আমি মনে হয় যে ভয় করতো, আমি রাস্তায় বাড়িলে আমার খুব ভয় করতো। তারপর আমার চাচি আম্মা নিয়ে আসা যাওয়া করতো। তো এক সময় হ্যাঁ অনেকটা বিরক্ত বোধ হয়ে গেছে, উনি আর যাইতেছে না, ওর টাকা পয়সা তো ওর বাবাও দিতেছে না, প্রায় 2-2.5 মাস হয়ে গেছে। ওর বাবা বলতেছে যে বেতন পায় না, আর ওরা বলতেছে যে না মিথ্যা কথা বলতেছে, বেতন পাইছে কিন্তু টাকা দিব না, এখানে এরকম হয়েছে দেখে এটা তোমার বাবার থেকে আদায় করবো, এরকম বলতেছে। তো মাঝে মধ্যে ফোন দিয়া বলতো যে আমি যদি বেতন পাই তাহলে টাকা দিয়ে দেবো। 3 মাস হয়ে গেছে উনি নাকি বেতনই পায় না। তখন একটা সময় মনে হইতেছে যে না ও হয়তো বেতন পাইছে ঠিকই কিন্তু কামাই টাকা দিবে না, এরকম মানে আমাদের এরকম অবস্থা, তো ছেলে এরকম হয়েছে এই জন্য টাকা দিব না। তখন আমি কান্না করতাম, শুধু কান্না করতাম প্রত্যেকটা রাত্রে। ওর মুখের দিকে তাকালে আমার চোখের পানি পড়তো, ওর দিকে তাকালে আমার চোখের পানি পড়তো, খুব কষ্ট হইতো। তখন মনে হইতো যে আমার যে এরকম একটা লোকের সাথে বা এরকম একটা ফ্যামিলি আমার, আর যে জায়গায় যাইতাম ওরে নেয়া ডাক্তারের কাছে, সবাই বলতো যে মানে ও আমার বিয়ে হয়েছে সেটা কেউ অনেকেই বিশ্বাসই করতো না, যে এতটুকু একজন ডাক্তার বলছে যে একটা বাচ্চার ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, তাহলে ওই বাচ্চা সুস্থ হবে কি করে। তারপরে এরকম করতে করতে প্রায় 2 বছর কেটে গেছে। ওকে।
2 বছর পরে ওদের বাড়িতে যাই, আসা যাওয়া করি। ওদের বাড়িতে গেলে তো ওরে ফালাই আর 2 বছর বলতে মাঝখান দিয়ে একটু ভুলে গেছি। উনি যখন ওর বয়স 8 মাস হয়ে গেল, তখন দেখি যে ওর ঘাড় 8 মাসের বাচ্চা তো বসতে পারে, স্বাভাবিক বসতে পারে, হামাগুড়ি দিতে পারে। ওর গাড়ে শক্ত করতে পারে, মানে খাড়া করলে নিলে ও ঘাড় রাখতে পারতো না, পড়ে যায়। তখন এটা নিয়ে আরেক মানে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে বাড়িতে। কয় এটা জীবনও ভালো হইতো না, এটা পঙ্গু হয়েছে, পঙ্গু হয়ে থাকবো। ওর দাদি এরকম ভাবে বলতেছে। তারপরে তো আমি যে কই যাম, মানে এরকম মনে হয় যে আমি কই যাবো, ওরে কি করলে ভালো হইব, কোথায় নিয়ে গেলে ভালো হইব, আমি এরকমই সবসময় ইয়ে করতেছি। তো পরে একটা সময় দেখি যে ওই আমাদের বাড়িতে আবার এক ফকির যেটা বলে জারাপাড়া, আমার এক চাচিমা বলতেছে ওইখানে যায় দেখ, মানে টাকা পয়সা তেমন জোর নাই, তুমি যে হসপিটালে নিয়ে দেখাইবা বা ঢাকাতে যাইবা ওইটা তো করতে পারবা না। আবার উনি বলতেছে যে উনি বেতন পায় না, মানে উনি টাকা দিত 3 মাস 4 মাস ওরকম কিছু, অনেক দিন পর পর। তো আমি অতদিন ওরে নিয়ে কি করি, কি খাওয়াই, ওর আবার মানে বুকের দুধ তেমন একটা পাইতো না। মানে ও সবকিছু মিলে ও ভাতটা মানে যা পাইতাম তা দিয়ে মানে চালাই কোনোভাবে ওরে বাঁচাইলাম আর কি। পরে ওইখানে যাওয়ার পরে ঝাড়ফুঁক দিছে, প্রায় 6 মাস ওইখানে আসা যাওয়া করছি ওরে নিয়ে। করার পরে ও দেখলাম যে একটু বসা শিখছে, বসতে পারে। তার মধ্যে ওর বাবা আবার ওইখান থেকে বলছে যে কুমিল্লাতে ভালো কোনো ডাক্তার দেখাও আবার ওরে, যে আমি কিছু টাকা পয়সা দিতেছি, ওরা আবার ডাক্তার। তাই এর মধ্যে ওর বাবাও আবার তখন আমার হাতে ফোন দিছে, বলতেছে যে উনি একটা ভালো পর্যায়ে আসছে। তখন আবার নেট পাওয়া যেত, কথাবার্তা তখন 2 দিন 1 দিন পর পরই হতো। ওর ভালো লাগে। আবার ছবি পাঠাইছিলাম, ছবি দেখে মনে হয় যে ওর একটু মায়া লাগে গেছে। তখন ফোন দিলেই ছেলের কথা জিজ্ঞেস করতো, কি করে, ওর সুস্থ হওয়ার জন্য যা কিছু লাগে আমি দেব, মানে ওর ইয়ে করতো। ফ্যামিলির দিক দিয়ে বলতো আমার শাশুড়ি যে টাকা পয়সা দিতেছ ভালো হইব না, কি মানে টাকা পয়সা ফানিতে ফালতাছো কি লাগে, ওইগুলা নিয়ে আবার ওদের সাথে ফ্যামিলিগতভাবে কথা কাটাকাটি হইতো। তখন আবার সব চাপ আমার উপর আসতো, উনি আবার আমার উপরে অনেক ইয়ে করতো, অনেক কথা শোনাইতো। তারপরে উনি দিছে, টাকা দেওয়ার পরে আমি আবার কুমিল্লা সিটি পাতে দেখাইছি শিশু ডাক্তার। ওনারে দেখানোর পরে উনি 5-6 হাজার টাকার পরীক্ষা করছে, করার পরে রিপোর্ট দেখা বলতেছে যে না, ওর কুমিল্লা ওর কোনো চিকিৎসা নাই, ওকে ঢাকা শ্যামলীতে নিয়ে যাও। বলেন। তারপরে শ্যামলীতে বললাম যে আমি তো ঢাকার কিছুই চিনি না, ওরে আমি কি করে, মানে ঢাকা আমি কিভাবে নিয়ে যাব, আমি কোনো কিছুই চিনি না, বুঝি না। তারপরে নেওয়া এখানে বন্ধ। আর ওই যে পা যে একটা বাঁকা ছিল, ওই পাটা বাঁকাই রয়েছে। ওইটা ও যখন আবার একটু বসতে পারে না, পায়ে যখন ভর দেয় তখন ওই পা ভর দিতে দিতে আবার অনেকটা বাঁকা হয়ে গেছে। তারপর সবাই যে যেরকম ভাবে বলতো পঙ্গু, এইটা সেটা। মানে বাচ্চাকে নিয়ে সারাদিন কাটতো আপনার। ওকে তখন ওর বয়স কত যখন আপনি এটা করছেন দৌড়াদৌড়ি? ওর বয়স তখন 2 বছর। 2 বছর। ও তখন কি কথাবার্তা বলতে পারে? না, ও বসাই শিখছে মাত্র, মানে বসতে পারে। ওর বসা শিখছে 1 বছরে। আচ্ছা আচ্ছা। 12 মাসে ওর বসা শিখছে। তারপরে ও হামাগুড়ি দিতে পারে না, দাঁড়াইতে পারে না। মানে এক একজনে এক এক ধরনের কথা। ও প্রতিবন্ধী ভাষাটা যখন বলতো মনে হয় যে আমার মানে কলিজাটা আমার বাইরে হয়ে যাইতো। আমার এত কষ্ট লাগতো, খুব কষ্ট লাগতো। মনে হয় যে আমি তখন খুব কান্না করতাম, আল্লাহ তুমি আমার প্রথম সন্তানটা এরকম কেন, আমি কি পাপ করছিলাম, আমার কেন এরকম। তারপরেও যখন আস্তে আস্তে একটা সময় 2 বছর হয়ে গেছে, তখন একটু একটু হামাগুড়ি দেয়। তখন আমার এরকম মনে হলো যে না, ও যেহেতু হামাগুড়ি দেয় তাহলে একদিন হাঁটাও শিখবে। আমি ওর যা কিছু করা লাগে সব কিছু করতেছি, মানে যতটুকু কষ্ট যেখানে বলছে সেখানেই যাইতাম। তারপরে ওরে যখন না, ওর 2 বছরের মাথায় 2 বছর 4-5 মাসের মাথায় ওর বাবা আবার আসছে। এই প্রথম দেখতে আসলো? হ্যাঁ, দেখতে আসছে। তখন প্রথম দেখছি। দেখার পরে ওর বাবা অনেকটা, ও যেরকমই হোক বাপ মার কাছে তো আর ইয়ে না, ছেলে মেয়ে যতই
পঙ্গু হোক বা যেটাই হোক, ছেলে মেয়ের বাবা মার কাছে, তার ও কাছে বাবা এটাই কি করলো সব। দেখে দেখে প্রথম? ওর বাবা দেখে খুব আদর করছে। ওর বাবা সারাদিনে ওরে কোলে নিয়ে রাখতো, ওর নিয়ে খেলতো, মানে ওর বাবা খুবই আদর করছে দেখার পরে। আচ্ছা যখন ওর 2 বছর বয়স হয়ে গেছে তখন ও মোটামুটি একটু ভালো পর্যায়ে আসছিল, মানে আচ্ছা একটু স্বাস্থ্যটাও হয়েছে একটু সুন্দর, মানে স্বাভাবিক বাচ্চার মতো হইতে শুরু করলো। ওকে কিন্তু ওই হাঁটা শিখতে পারে না, ও এমনি হামাগুড়ি দিতে পারে কিন্তু হাঁটতে পারে না, উঠে দাঁড়াইতে পারে না। হুম তারপর ওর বাবা আয়সা, উনিও সময় দিতে পারলো না। তারপরে ওই শ্বশুর বাড়ির লোকেরা, আমার শাশুড়ি, মানে ওদের বাড়ি থেকে বলতেছে যে ও আবার বাচ্চা নেওয়ার জন্য, হুম বলতেছে যে ও জীবনও ঠিক হইব না, তোমার একটা ভবিষ্যৎ আছে, তুমি ওরে দিয়ে কি করবা। তখন উনিও শুনলো ওদের কথা, শোনার পরে বলতেছে আমাকে যে না, আরেকটা বাচ্চা নিলে ও ঠিক হয়ে যাবে। হুম তারপরে আমি তখনও বুঝি না যে আরেকটা বাচ্চা নিলেও ওনার কিছু টেস্ট করাতে হবে বা আমার কোনো সমস্যা আছে কিনা, কেন এরকম হইলো হুম সেটা দেখার দরকার আছে না, এরকম কিছু না, আমি তখনও কিছু তেমন একটা বুঝি না। ওকে তারপরে কি করলাম, হ্যাঁ ওনার কথা মতো রাজি হয়ে আবার মানে দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট হইলাম। সেকেন্ড টাইম কনসিভ করলেন? হ্যাঁ সেকেন্ড টাইম। তারপরে উনি 2 মাস পরেই চলে গেছে আবার। হুম তখন আমার প্রেগনেন্ট অবস্থা, এর মধ্যে ও হাঁটতেও পারে না। হুম ওরে নিয়ে আরো বেশি, মানে আমি আরো বেশি কষ্ট পাইতেছি। হুম তারপরে আবার বাপের বাড়িতে চলে আসছি। আসার পরে বাবার বাড়িতে তো মানে তেমন একটা পাড়াপড়শির লোক ভালো চোখে দেখে না। হুম সবাই এটা সেটা মানে অনেক ধরনের কথা আবার অনেকে এটাও বলে যে ওর দিকে মানে ভালোভাবে তাকাইতেও চায় না, যে ওর দিকে তাকাইলেও মানে ওনাদের মানে কেমন একটা ইয়ে হয় হ্যাঁ এরকম। আমার সামনে এই কথাগুলো বললে তখন আমার মানে কি খুব কষ্ট হয়, মনে হয় যে আমার ছেলেটারে দেখলে সবাই এরকম কেন কথা বলে। ততদিনে কি আপনার ছেলে মানে ওই কথাবার্তা বলা এগুলো কোনো সিমটম নাই? কোনো সিমটমই নাই? মানে শুধু বাবা মা, মা একটু বলতে ডাকতো, পারে? বাবা ডাকতো, ওকে এগুলাই বলতো। দাদু এমনি আমার জানার জন্য, ওর বয়স কত এখন? এখন ওর বয়স 11 বছর। 11 বছর। আচ্ছা ঠিক আছে, বলেন তারপর। তারপরে যখন দ্বিতীয়বার ইয়ে হলাম, তারপরে ওই আমার ছেলেটারে আমার মা আর আমার বোনেরা দেখাশোনা করে, হুম না আমি আমার মতো করে থাকি, ওদেরকে ওরা দেখাশোনা করে। আমরা ধরে নিছি যে ও আর কোনোদিনও ঠিক হইব না, হয়তো কথাবার্তা কিছুই বলতে পারবো না। হুম তারপর যখন 5 মাস হইলো তখন আমি আবার ডাক্তারের কাছে গেলাম, চেক আপ করলাম, করার পরে বলতেছে যে আপনার মেয়ে হবে। তখন আমার একটা ভয় যে যদি আবার এরকম হয়, তখন আমি ওই ডাক্তারের সাথে বলছি যে ম্যাডাম আমার এই সমস্যা, আমার বাচ্চারা সুস্থ আছে কিনা সেটা দেখেন। তো উনি বললো যে হ্যাঁ একদম সুস্থ আছে, আর বাচ্চা খুব ভালো আছে, বলিষ্ঠ, মানে একদম ভালো আছে। তারপরে তো আমি নিশ্চিত যে হ্যাঁ ভালো আছে। তারপর ওনার কাছে আমি প্রতি মাসে মাসে গিয়ে চেক আপ করাইতাম, ডাক্তার দেখাইতাম, যেহেতু প্রথম বাচ্চা এরকম হয়েছে, দ্বিতীয়টার বেলা আমি একটু সাবধানে ছিলাম, ডাক্তার দেখাইতাম। দেখানোর পরে উনি করলো, বললো যে না ঠিক আছে। তারপরে যখন 9 মাস হয়ে গেল তখন বলতেছে যে ওই প্রথমটা তো চিজা রয়েছে, তখন আমার আবার পেট ব্যথা শুরু হয়ে গেছে, হ্যাঁ খুব পেট ব্যথা করতো। তখন বলতেছে যে না মানে সময় 1 সপ্তাহ আগে থেকে ওর সিজার করাইতে হবে, অপারেশনে চলে যেতে হবে। হ্যাঁ তারপর আমি গিয়ে আবার 1 সপ্তাহ আগে ভর্তি হয়েছি। দ্বিতীয়টার বেলা আবার উনি টাকা পয়সা দিছে, আগে থেকে দিয়ে রাখছিল যাতে কোনো সমস্যা না হয়। ওকে তারপরে গেছি আমি হসপিটালে গেছি, যাওয়ার পরে তখন আমার গার্জিয়ান বলতে আমার বাপের বাড়িতে আমার ভাই তো ছোট, আমার বাবাও তেমন বোঝে না, হ্যাঁ আমার ওই কাকিটাই গেছে, উনি যাইয়া তারপরে, কিন্তু শ্বশুর বাড়ির লোক কেউ আসে নাই, তখনও ওকে কেউ আসে নাই। তারপরে মেয়ে হইলো। মেয়ে হওয়ার পরে সবচাইতে অবাক বিষয় হচ্ছে এই জিনিসটাই যে ওর সেম সেম ও যা ছিল বড় ছেলে, হুম ওই মেয়ের অবস্থাও তাই। হুম তখন তো সবাই আবার ঘাবড়ে গেছে, মানে তখন আমারে আবার শোনায় না। হুম আমি দেখছি যখন ওটিতে ছিলাম তখন দেখছি এমনি ওর মুখটা দেখছি খুব সুন্দর হয়েছিল, হুম কিন্তু ওর পাটা মোটামুটি ওর মতো আবার অতটা বাঁকা ছিল না, কিছুটা সোজাই ছিল, একটু নর্মাল ছিল ওর থেকে। হুম তারপরে ওর কাছে নিয়ে দিল, বললো যে ওরও সমস্যা আছে, হুম সমস্যা আছে। তখন তো আমার মা আবার খুব কান্নাকাটি শুরু করে দিল, কান্নাকাটি করতেছে, বলতেছে যে যে ওর কপালে কি এরকম কেন।
তারপরে আমার মা বললো যে ওর এই অবস্থা, ওরে কে দেখবে, আর ওরে কে দেখবে। তারপর আমার শাশুড়িরা তো ওরাও কেউ আসে নাই তখন। হুম। তো তারপরে ডাক্তার দেখাইলাম, ওরাও শিশু ডাক্তার দেখালাম। শিশু ডাক্তার দেখানোর পরে বলতেছে যে ওরেও ঢাকাতে নিয়ে যেতে হবে, শিমুলিতে দেখাও নিয়ে। এই আপনার দ্বিতীয় বাচ্চাটা, হ্যাঁ, দ্বিতীয় ওরও বাচ্চা। কি একই ধরনের প্রবলেম? একই ধরনের প্রবলেম। ওকে, তারপর ও কি ছেলে না মেয়ে হলো? মেয়ে হচ্ছে। মেয়ে হলো, আগেরটা ছিল ছেলে। হ্যাঁ। তারপর তারপর ওর বাবারে শোনাইছে, বাবারে শোনার পরে তো ও অনেকটা মানে আপসেট হয়ে গেছে। আপসেট, ও কান্না শুরু করছে আমার মার সাথে, খুব কান্নাকাটি করতেছে যে এরকম কেন হলো, এটা তো হওয়ার কথা ছিল না। সবাই বলতেছে যেহেতু প্রথম বাচ্চাটা, আমার এরকম বিশ্বাস ছিল আল্লাহ যেহেতু প্রথম বাচ্চাটা এরকম হয়েছে, হয়তো কোনো না কোনো সমস্যার কারণে আমার সমস্যা। তখন আমি বলছি যে হয় আমার কোনো সমস্যা হয়েছে, এই জন্য এরকম হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় বাচ্চা তো এরকম হওয়ার কথা না, ও এরকম হইলো কেন? হ্যাঁ, আমি তো হসপিটালে কান্নাকাটি শুরু, মানে কান্না করতেছি, আর আমার কান্না করতে করতে এক সময় অসুস্থ হয়ে গেছে। আমার একদম মনে হয় প্রেশার টেশার বাইরে, আমার একদম খারাপ অবস্থা। হ্যাঁ, পরে আবার আইসিইউতে নিয়ে যাওয়ার কথা বলছিল, আমি মনে হয় ওইখানে একদিন ছিলাম। তারপর ওই মেয়ে ছিল, ও এরকম অসুস্থ হয়েছে, তার মধ্যে আবার ও নিঃশ্বাস নিতে পারে না, কান্না করে না, মানে ওর বলতেছে যে ওরে আলাদা শিশু হসপিটালে ভর্তি করা লাগবে। হ্যাঁ। মানে সবটা মিলে খুব খারাপ অবস্থা ছিল। আমার মা তো কোন দিকে যাবে, কি আমার কাছে থাকবে না আমার ওই বাচ্চা বড় ছেলে ওরে দেখাশোনা করবে না কেউ, ওরে হসপিটালে ভর্তি করছে, কোনটা করব? আর ওদের বাড়ি থেকে তো কেউ, কারো কোনো পাত্তাই নেই। তখন বললো যে না, ডাক্তার দেখানোর দরকার নাই, ও এমনি যা ওষুধ দিছে ওগুলা বাড়িতে নিয়ে খাওয়ালে হয়তো ঠিক হইতে পারে। তখন 5 দিন ছিলাম থাইকা, তারপর আবার বাড়িতে চলে গেছি। ওকে। যাওয়ার পরে সবাই এক একজন এক এক জায়গায় গিয়ে কান্নাকাটি করে, এক একজনে এক এক ধরনের কথা বলে। মানে ওইগুলা শুনতে শুনতে মনে হয় যে আমি আর নিতে পারতেছি না। আমার মনে হয় যে আমি এক্ষণে ওরারেও দুনিয়া থেকে শেষ করে দিয়ে আমি নিজেও চলে যাই। আমার এগুলা শুনতে আর ভাল লাগতেছে না। হ্যাঁ। এই কান্নাকাটি করতেছি, শুধু কান্না। মানে কে কান্না করে? আপনার জামাই? আমি কান্না করি, আপনি কান্না ওরে তো করছেন? আর তো কিছু শোনাইতে চাই না। হ্যাঁ। আর একটা সময় যখন লোকজন আসে, তখন আমি ওদেরকে নিয়ে দরজা বাড়ি দিয়ে ঘরে বসে থাকি, মানে যাতে বাচ্চা কাচ্চা না দেখে। না দেখে। আর দেখলেই তো নানান ধরনের কথা বলে, তো আমি ওদেরকে নিয়ে বাইরে না, আমি ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকি। এরকম করতে করতে ওরা 2-3 মাস চলে গেল, কোনো মানে ওর কোনো কিছুই বুঝি না। একটা আছে যে ও সুস্থ বাচ্চারা তো একটু লড়াচড়া করে। এটা কি ছোটটা না বড়টা? ছোটটা। ছোটটা। বড়টা তো ওই যে বসে থাকে হামাগুড়ি দিয়ে বসে বসে, ও তো হাঁটতেই পারে না। আর ছোটটার অবস্থা আরো খারাপ। ছোটটার অবস্থা তো আরো খারাপ। ও একদম মানে হাত পা একদম নরম আর চিকন। আচ্ছা। একদম চিকন চিকন হাত পা। এটার বয়স কত এখন? এখন ওর বয়স 8। মানে বাচ্চা কি আপনার দুইটাই নাকি আরো আছে? দুইটাই। দুইটাই। তারপর কি হলো? দুইটাই। কি করলেন? তারপর আর কি করব, মানে এরকম ভাবে আমি মানে সবার কথাগুলো শুনতে শুনতে মনে হইতেছে যে আমি আর পারতেছি না। পরে ওই ইন্ডিয়া একজন, মানে ইন্ডিয়ার কাছে বলতেছে ওইটা বাসে যাওয়া যায় ইন্ডিয়ার সাথে, বর্ডারের সাথে। বললো যে এখানে একটা ওষুধ দেয় পায়ের জন্য, ওইখানে গেলে নাকি পা ভালো হয়ে যায়। পরে ওনার কথা শুনে আমি আমার মারে নিয়ে ওই আমার ছেলেরারে নিয়ে গেছি ইন্ডিয়াতে। ইন্ডিয়ার বর্ডারের সাথে গাড়িতে করে গেছি। যাওয়ার পরে উনি কি করতেছে, কিছু পাতা ওষুধ দিল, ওই যেটা বলে আর কি মরার উপরে আবার মরারই মারে। তো গেছি ওইখানে, বললো যে 4-5 হাজার টাকার মতো খরচ হবে, কিন্তু পা ঠিক হয়ে যাবে। তো আমি এই কথাটা শুনে তখন আমার হাতে টাকা পয়সা নেই, আর ওর বাবাও তেমন, মানে ওর যতটুকুই আর কি, উনি বেতন প্রতি মাসে পাইতো না, খুব সীমিত 15,000 টাকার চাকরি করতো। ওনার খাওয়া খরচে 5-6 হাজার টাকা হয়ে লেগে যেত, আর উনি 5-6 হাজার টাকা মানে 3 মাস 2 মাস পর পর টাকা দিত। আমার কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না। তখন কি করলাম, আমার একজন কানের দুল ছিল ছোট, আমি কানের দুলগুলা বিক্রি করে দিছি। কানের দুল বিক্রি করে দিলেন? বিক্রি করে দিছি। তারপরে টাকাটা নিয়ে গেছি ওরে, যে ওষুধটা আনবো, ওরে তো ভালো করতে হবে। তখন গিয়ে দেখলাম যে না, আমি এক ধান্দাবাজের মধ্যে পড়লাম। উনি মিথ্যা কথা বলে নিছে আমারে। মিথ্যা কথা বলা নিয়েছে। আচ্ছা। ওখানে কোনো ওষুধ দেন, আর ওষুধ ওইটা মানে ওই কবিরাজি ওষুধ, ওইটাতে কোনো টাকা পয়সা তেমন লাগে না। উনি আমার থেকে আগেই টাকাটা নিয়ে নিছে। আচ্ছা। আর আমিও মানে তেমন করি নাই, যাচাই করি নাই যে ওনার কাছ থেকে টাকাটা ওনার কাছে না দিয়ে আমি যেখান থেকে ওষুধ নেব ওইখানেই দেব।
আচ্ছা মানে উনি আমার জায়গা চিনে ঠিকানা দিয়ে বলছে যে অমুক জায়গা যান, ওনার সাথে আমার পরিচয় আছে। আচ্ছা সেটা বলে উনি আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে আর বলতেছে আমি আসতেছি, আপনি যান, আমি ওইখানেই থাকি। হুম তারপরে গিয়ে দেখলাম যে না, উনি তো শুধু ওষুধের টাকাটা মনে হয় 100-150 টাকা মনে হয় ওনারে দিছি, আর ওই 5,000 টাকা আমি ওনারে দিছি, যে ওই ওই লোকের আর কোনো খবরই পাইলাম না। আচ্ছা উনি ওইখান থেকে পরে ওইখানে গিয়ে আমি একজন টাকা এই কথা শুনছি, তখন আমি মানে ওইখানে ইয়ের মধ্যে নার্ভাস হয়ে গেছি যে উনি এত বড় ইয়ে করলো, হুম আর আমি ওইখান থেকে আসতে পারি না, মনে হয় যে আমি ওই রাস্তায় ভুলে গেছি, আসতে পারি না। আমার পরে একজন একটা লোক ছিল ওনার সাথে, উনি আবার একটা গাড়ি রিজার্ভ করে তারপর আমার বাড়িতে পাঠিয়ে দিল আর কি। আচ্ছা তারপর তারপর আর ওইখানে যাই নাই, কি করব, কান্নাকাটি কইরা যে এত কষ্ট করে নিয়ে গেলাম, না হইতে আমার কানের দুলগুলো আমি বিক্রি করে গেছি, কোনো তো কাজ হইল না। তারপরে ওইখান থেকে আসছি একটা সময়, আমি আবার ওই আমার ছেলেরে যে জায়গায় নিতাম ওই কবিরাজের বাড়িতে, ওইখানে গেছি। হ্যাঁ যাওয়ার পরে উনি বলতেছে যে আপনার এই বাচ্চাগুলো এরকম কেন হইতেছে, এরকম কেন হইতেছে, আপনাদের কোনো সমস্যা আছে নাকি? আমি বললাম যে না হুজুর, আমার আমার হাজবেন্ডের কোনো সমস্যা নাই, সমস্যা আমার, আর এদিক দিয়ে তো সবাই আমার এই কথা শোনাইতেছে। হ্যাঁ বললো যে তোমার কারণে এরকম হয়েছে, আর শ্বশুর বাড়িতে তো আছে, এক পর্যায়ে ওনারে বিয়ের প্রস্তাব দিতেছে সবাই, হ্যাঁ হ্যাঁ বিয়ে করো, তোমার এই বউ দিয়ে কোনো কাজ হইব না, বাচ্চা কাচ্চা কোনো, তোমার একটা ভবিষ্যৎ, মানে সবাই ওনারে এটাই বুঝাইতেছে। আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর নাই, মানে বিয়ে করো এটা আপনার জামাইকে মানে আপনার হাজবেন্ডকে বোঝাচ্ছে এবং বিয়ে সমস্ত করো, দোষ আপনার বলতেছে। যে আমার আচ্ছা দোষ। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ তারপর তারপর বলতেছে না তুমি বিয়ে করো, বিয়ে করো। আর উনিও মন মানসিকতা তো সবসময় এক থাকে না, তখন আমি কান্না, মানে এক যে ছেলে মেয়েদেরকে নিয়ে তারপরে ওনারে নিয়ে টেনশন, যদি উনি সত্যি যদি কিছু করে ফেলে, তখন আমি ছেলে মেয়ে কোথায় যাব ওদেরকে নিয়ে কি কোথায় যাব করবো, রাইট। কোথায় যাব? আমার হ্যাঁ তো তখন মানে আমার তখন কান্না ছাড়া আর কিচ্ছু নাই, সারাদিন মানে ওদের মুখের দিকে তাকালেই আমি কান্না করতাম, হুম শুধু কান্না, শুধু কান্না। আমার আমার মা বাবা মানে একটা পর্যায়ে আমার উপর খুব, মানে আমার নিয়ে ওরাও খুব বিরক্ত হয়ে গেছে, আচ্ছা এই দৌড়াদৌড়ি এটা সেটা শুনতে শুনতে। তারপর কি করলাম, ওই কবিরাজের বাড়িতে গেলাম, যাওয়ার পরে উনি ওইখানে আবার একটা মহিলার সাথে আমার পরিচয় হয়েছে। হুম তারপরে হওয়ার পরে উনি বলল যে যে এরকম এরকম ঢাকাতে একটা চিকিৎসা হয় এরকম বাচ্চার, ওইখানে যান, দেখেন ঠিক হয়ে যাবে। তো আমি ঢাকার কথা শুনে আরো ভয় পেয়ে গেছি যে আমি ঢাকাতে কি করব, আমি নিজে ঢাকা যাব, ঢাকার যে যে একটা ডাক্তারের সাথে কথা বলবো বা ওইখানে যে খরচটা, ওটা তো আমার পক্ষে চালানো সম্ভব না। আর হ্যাঁ আমি ঢাকা কে নিয়ে যাবে, দুইটা বাচ্চার সাথে নিয়ে, একজন তো দায়িত্ব হয়ে নিয়ে যেতে হবে, রাইট আমি তো এটা চিনি না। তারপরে উনি বললো যে আপনি আমার সাথে যাইতে পারেন, আমি ওইখানে থাকি, আমার বাচ্চারও এরকম সমস্যা, হুম আপনি আমার সাথে আসেন। তারপরে ওনার ফোন নাম্বার রাখলাম, রাখার পরে ওনার সাথে এমনি মাঝে মধ্যে যোগাযোগ হতো, তখন ছিল রমজান ছিল। তারপর উনি বললো যে রমজানের পরে হসপিটাল খুললে তখন আমি আপনাকে নিয়ে যাব। তো উনি আইসা পড়ছে, তারপরে আর ওনার সাথে যেমন যোগাযোগ হয় নাই। হুম আমার চিন্তাধারা একটাই যে আমি ঢাকা গিয়ে কী করব, আমি অত টাকা পয়সা কীভাবে করব, করব কীভাবে। তারপরে এর এক দু মাস আগে উনি আবার, আমার হাজব্যান্ড, উনি আবার কি করছে, ওইখান থেকেই মানে ওইখান থেকে উনি একটা অফার পাইছে যে আহ, কোন দেশের জানি, মানে ভালো একটা ভিসা পাইছে। হুম বললো যে ওই ভিসাটা দিয়ে যদি উনি ওইখানে যাইতে পারে, তাহলে ওইখান থেকে, মানে ওনার চিন্তাধারা ছিল উনি ওই কাজটা, চাকরিটা ওনার ভালো না, বেতন খুব কম আর কষ্ট বেশি। আচ্ছা তো উনি ওই চাকরিটা করবেন, ওই চাকরিটা রাইখা উনি নতুন ভিসা দিয়ে ওইখান থেকে উনি অন্য দেশে যাওয়ার চিন্তা করছিল। তখন ওরা বলছে যে ভিসার দাম 5 লাখ টাকা। তো উনি কি করলো, উনি যা করছে, ইনকাম করতো সবগুলা, সব 20,000 10,000 যখন যা পারছে, 3 মাসের মধ্যে বলছে যে ভিসার মেয়াদ আছে, 3 মাসের মধ্যে সবগুলা টাকা ক্লিয়ার করতে পারলে ওনারে দিয়ে, মানে ওনারে নিয়ে যাবে অন্য জায়গায়। হুম পরে উনি ওই লোকটার তে নাকি ঢাকা মগ বাজার থেকে বলছিল উনি। হুম তারপরে উনি মানে যখন যা করতো বেতন পাইতো, তারপরে ওনার বাড়ির থেকে আমার ওই যে কাকার কথা বললাম, ওনার কাছ থেকেও 50,000 টাকা ধার নিছে, বলছে যে আমি টাকাটা দিয়ে দেবো আপনারে, 50,000 টাকা। তারপরে আমার কাকা অনেক করার পরে, রিকোয়েস্টের পরে দিছে 50,000 টাকা। হুম দেওয়ার পরে উনি
5-6 লাখ টাকার মতো ওনারে দিয়ে দিছে, কিন্তু কোনো ভিসা কাগজপত্র আর এই কথাটা উনি কারোরই বলে না। আবার উনি ছেলে মেয়ে ওদেরকে নিয়ে কি করবো, আমি তো সারা জীবন ওদেরকে টানতে পারবো না। আর এক সময় এখন হয়তো আমার মা আছে, বোনেরা আছে, ওরা দেখাশোনা করতেছে। ওদের যখন বোনেরা বিয়ে শাদী হয়ে যাবে, আমার মা তো আর সবসময় দেখবো না আমারে। তখন আমি কি করলাম যে আমার তখন একটাই হয়েছে যে না, একটু সাহস হয়েছে না, আমি ঢাকাতেই যাই, যেহেতু ডাক্তাররা বলছে যে ঢাকায় গেলেও ভালো হবার সম্ভাবনা আছে। তখন আমি ঢাকাতে চলে গেছি। চলে যাওয়া বলতে তখন আমার একটা ছোট্ট চেন ছিল, আমার বিয়ের গয়নাগুলা, একটা চেন আর ওই কানের দুলগুলা, তখন আমি ওই চেনটা বিক্রি করে দিছি। আচ্ছা, তারপর? চেনটা আবার বিক্রি করে দিছি। আমার মা মানে আমার সাথে রাগ করছে যে একবার গিয়ে এরকম হয়েছে, তুমি কিছুই পাও না। ওনারে আবার কোন বিশ্বাস, উনি আমার পরিচিত, মানে ওইখানে গিয়ে পরিচিত হয়েছে। ওনারে আমি বাড়িঘর কিছুই চিনি না, মুখ বিশ্বাসে। তারপরে বলতেছে যে ও যদি তোমার নিয়ে আবার কোথাও রাখা যায় বা টাকা পয়সা নিয়ে যায়, তখন কি করবা? পরে আমি বলতেছি যে যা হওয়ার হোক, আমি একবার দেখে আসি গিয়ে। তারপরে আমার ওই চেনটা আবার বিক্রি করে দিলাম। দেওয়ার পরে তারপরে ওই টাকা দিয়ে আমি ওদেরকে নিয়ে গেছি। নেওয়ার পরে ওনার সাথে গেছি, মহিলার সাথে গেছি। যাওয়ার পরে তারপরে ওইখানে ঢাকা ওটা প্রেস ক্লাবে সেগুনবাগ গেছি, ওইখানে আসছি। আসার পরে তো উনি ডাক্তার দেখছে, দেখা বলতেছে যে হ্যাঁ ওরা মানে মেয়েটার কথা তেমন একটা সিউরিটি দেয় নাই। বলছে যে ছেলে আপনার ঠিক হবে, পাও ঠিক হবে, ও হাঁটতে পারবে। পা ঠিক কথা বলছে যে এখানে ভর্তি থাকতে হবে। তো ভর্তি থাকতে হবে বললাম যে কতদিন না বলেন, কত বছর। তখন আমার মনে হয় যে কত বছর, আমি ভাবলাম যে 15 দিন কিংবা না 1 মাস হতে পারে। তারপর উনি বলতেছে যে এটা 1 মাস আর 6 মাসে কিচ্ছু হবে না, আপনার কম করে হলে 1 বছর থাকতে হবে হসপিটালে। তারপরে বললাম যে ওই 1 বছর হসপিটালে থাকা, এটার খরচ, তারপর এত মানে এত টাকা পয়সা আমি কোথা থেকে আনবো? তারপর ওনারা বললো যে 3,000 প্রতি মাসে হসপিটালের বিল 3,000, আর আপনার খাওয়া থাকা প্রতি মাসে 5-6 হাজার টাকার মতো খরচ হবে, এটা বললো। তারপরে বললাম যে আমি নিয়ে আসছি মাত্র 10,000 টাকা, 10-12 হাজার টাকার মতো নিয়ে গেছি, আমার এটা 2 মাস তো কিছুতেই হইব না। তারপরে ওইখানে গিয়ে ওনারা করলো, প্লাস্টার করলো। 1 মাস থাকলাম, প্লাস্টার করে আবার করছে। তারপরে ও খুব কান্না করতো, তখন পাটা অনেকটা শক্ত হয়ে গেছে ছেলেটা। শক্ত হওয়ার পরে বলতেছে যে না, ওর পা শক্ত হয়ে গেছে, অপারেশন করতে হবে। তারপর ভাবলাম যে অপারেশন তো আর কিছুতে করা যাবে না, কারণ অপারেশনের খরচ বলো যে শ্যামলিতে এসে করতে হবে। আমি বলছি যে আমি যদি কিছু করতে হয় এখানে, আমি আর কোথাও যাইতে পারবো না ওদেরকে নিয়ে। তারপর ওনারা যাক শক্ত হয়ে গেছে, তারপরও 3টা প্লাস্টার করছে। করার পরে পাটা অনেকটাই ভালোর দিকে আসছে একটু। পরে জুতা দিছে পায়ের, এক ধরনের বেল দিছে, বলছে যে এগুলা করতে থাকেন আর ব্যায়াম থেরাপি এগুলা চলবে, আপনি থাকলে আস্তে আস্তে তো ঠিক হইতে পারে। তারপর আমি ওই দুজনকে নিয়ে থাকতেছি, ওদের চিকিৎসা চলতেছে। ওর বাবাও ফোন দেয়, প্রতিদিনই ফোন দিয়ে খোঁজ খবর নেয়, ভালো উনি এগুলা করতো, জিজ্ঞেস করতো। টাকা পয়সা উনি দিত না। 3-4 মাস উনি কোনো টাকা দেয় না। আমি ওই আমার মানে চেন বিক্রি করার টাকা দিয়ে আর আমার বাড়ি থেকে কিছু টাকা নেওয়া, তারপরে এগুলা চিকিৎসা চালাই দিতেছি। তারপরে কি করলো, 3 মাস থাকার পরে দেখলাম যে না, আমার ছেলে একটু দাঁড়াইতে পারে, ও একটু দাঁড়ানো শিখতেছে। তখন আমার আরেকটু বল ভরসা হইলো যে না, ও যদি হাঁটতে পারে তাহলে আমার যত কষ্টে হোক ওর বাবারে বইলা তারপরে আমি আবার কিছু 2 মাস থাকার আবার কিছু টাকা করলাম। করার পরে তারপরে এরকম করতে করতে 6 মাস হয়ে গেছে। 6 মাস থাকার পরে দেখি না, ছেলে নিজে ওর পাটাও অনেকটা ঠিক করে পারতে পারে, হাঁটতেছে, মানে একটা দুইটা কাইক দিতেছে, ওইটা দাঁড়াইতেছে, হাঁটতেছে। তখন আমার যে কি পরিমাণ
ভালো লাগছে, আমি এটা কারোর বইলে বুঝাইতে পারবো না, অনেক খুশি লাগছে, অনেক আনন্দ। আমার মনে হয় যে খুশিতে আমি সবার কাছে দৌড়াইয়া বলি যে না আমার ছেলে সুস্থ হয়েছে। আমার এই ছেলের নিয়ে কত মানুষের কত কথা বলছে। আমার এক জেডি আম্মা বলছে যে তোর ছেলে যদি হাঁটতে পারে তাহলে আমার বাম হাত দিয়ে তাল গাছ উঠবে। মানে এই কথাটা তখন আমার মনে হচ্ছে না আমি আমার জেডিরে এবার বলতে পারলাম যে না আমার ছেলে তো হাঁটা শিখছে। ও তখন হাঁটা শিখছে, কথাও টুকটাক বলতে শিখতেছে, মা বাবা মানে ও ছোট ছোট ভাষাগুলা বলা শিখছে, ওগুলা বলতে পারে। তারপর ও মেয়েও তো ওর ঘাড় রাখতে পারতো না, বসতে টসতে পারতো না। তখন একটা পর্যায়ে গিয়া 6 মাস থাকার পরে দেখে যে না মেয়েটাও একটু ভালোর দিকে আসছে, ও একটু মানে শক্ত শক্ত হয়েছে, হাত পা গুলো শক্ত হয়েছে, ও দাঁড়ান মানে দৌড়ে দাঁড় করাইলে দাঁড়ায়, বসা শিখছে। তো ওইখানে আমি 4 বছর কাটাই দিছি এখানে, একটানা 4টা বছর ছিলাম ওই হসপিটালে। থাকার পরে ও আমার ছেলে একদম সম্পূর্ণভাবে এখন হাঁটতে পারে। আর মেয়েটা তো এখন এর মধ্যে আবার ওর বাবা আসছে দেশে, আসার পরে 2018 সালে তখন ওর বাবা আসার পরে আবার আমি বাড়িতে চলে যাই। যাওয়ার পরে উনি 3 মাস ছিল থাকার পরে, তারপরে আবার উনি চলে যাওয়ার পরে আমি আবার বললাম যে না আমি মেয়েটারে নিয়ে আর কিছুদিন থাকি, দেখি ওরে কিছু করতে পারি কিনা। তারপরে কি করলাম, মেয়েরে নিয়ে আবার চলে আসছি। না ওই মাঝখান দিয়ে আবার ওর আবার মানে ওর বয়স হারে বুদ্ধিটা ওর বাড়লো না। মানে ওর এটা নাকি বলে বুদ্ধি প্রতিবন্ধী, ডাক্তার দেখাইছিলাম। তো ওনারা বললো যে ও বুদ্ধি প্রতিবন্ধী। ও মানে আস্তে ধীরে হয়তো সময়ের সাথে সাথে একটু ভালোর দিকে আসতে পারে না, একেবারে ও স্বাভাবিক বাচ্চার মতো বুদ্ধিতে আসবে না। তারপরে ও মাঝখান দিয়ে আবার ওরা দেখাইছিলাম, ডাক্তার দেখাইছিলাম ধানমন্ডি সেন্টার হসপিটালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি। প্রথমে মেয়েটারে মেয়েটারে দেখানোর পরে উনি দিল, 2টা টেস্ট দিল। দেওয়ার পরে টেস্টগুলো করাইছি, ওর ব্রেনে আছে, বললো যে এফেক্ট হয়েছে, ওর এই এফেক্টের কারণে এরকম। তারপরে তখন কিন্তু ডাক্তারের সাথে আমার ছেলের কথা কিছু বলি নাই। যখন দেখলাম যে মেয়েটার একটু ভালোর দিকে, তখন ভাবলাম যে না এবার একটু ছেলেটারও দেখাই ওনারা। আর উনি তো মানে অনেক বিজেটটা অনেক চার্জ বেশি, সেজন্য আর দেখাই নাই। তারপর ছেলেটারে নিয়ে গেছি, নেওয়ার পরে উনি মানে 2 জনরে দেখা অনেকটা অবাক হয়ে গেছে যে একই ধরন 2টা বাচ্চা নিয়ে আপনি সামলান কিভাবে, আর 2টা বাচ্চা এরকম কেন হলো। মানে ওনার মানে আমি এত পেশেন্টে দেখি কিন্তু এরকম 2 বাচ্চা মানে ভাই বোন এরকম হয় সেটা আমি দেখি নাই। তো ওদের সমস্যাটা কিসের কারণে হয়েছে। তারপর উনি জিজ্ঞেস করলো যে আপনাদের কোনো আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী হয়েছে কিনা, ওনার ব্লাড গ্রুপ কি, এগুলো জিজ্ঞেস করলো। তারপর আমি বললাম যে না ওর ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমারও পজিটিভ। তো উনি বললো যে ও পজিটিভ হইলে কারো সমস্যা হয়, আবার কারো হয় না। তো ওই দিক দিয়ে কিন্তু ফ্যামিলি থেকে বলতেছে যে ওনারে এবার বিয়ে করাইবে, মানে এক পর্যায়ে ওনার বিয়ে এই বাচ্চাগুলা দিয়ে কিচ্ছু হবে না, ও সুস্থ হইব না। আর মানে আমাদের 2জন ছাড়াছাড়ির মাধ্যমে তারপরে একটা পর্যায়ে আমারও খুব লাগতেছে যে আমার কারণে হয়তো 2টা বাচ্চা এরকম হয়েছে। উনি যদি আবার দেশে আসে তাহলে আমি নিজেই, যদি উনি মত থাকে তাহলে বিয়ে করে দেব, কারণ ওরও তো একটা ভবিষ্যৎ আছে। আর উনি ছোটবেলা থেকে অনেক কষ্ট করতেছে, মা হারা বাবা হারা, তো ওনারও তো একটা ভবিষ্যতের দরকার, একটু ভালো থাকার দরকার। সেটা ভাববে আমি বলতেছি না উনি যদি এবার দেশে আসে, টাকা পয়সা মোটামুটি অনেকটাই খরচ করছে ছেলে মেয়েদের পাশে। আমার এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তারপরে যখন ওদেরকে ডাক্তার দেখাইছি, তখন ওনারা বলল যে উনি বললো যে আপনার একটা টেস্ট করানোর দরকার, যে কে এরকম হয়েছে কিসের থেকে সেটা আমি দেখব। পরে ছেলেরও করাইছে মেয়েরও করাইছে, একটা টেস্টের দাম 28,000 টাকা করে। আচ্ছা, যখন আমি এটা শুনছি যে তারপর ওনারে বলছি, ওর বাবারে বলছি যে 28,000 টাকা একটা টেস্ট, তখন উনি বললো যে মেয়েরটা করাও। তারপরে মেয়েরটা করাইছি, করানোর 2 মাস পরে আবার এটা রিপোর্ট আসতে 2 মাস লাগছে। তখন উনি রিপোর্টটা দেখে বলছে যে হ্যাঁ ওদের যে বুদ্ধি বিকাশ, ওরা যে হাঁটাচলা করবে, ওদের রক্তের যে জিনগুলো আছে না ওইগুলা নাই, মানে ওরা যেটাতে স্বাভাবিকভাবে বড় হইব বা সুস্থ হইব। আচ্ছা, তো কোনো সমাধান বলছে?
না কোনো সমাধান নেই, এটা মেনে নিতে হবে আপনাকে। এটা জিনগুলা নাই। তারপরে আবার ছেলেরে নিয়ে গেছি, তারপর একই টেস্ট আবার ছেলেরে দিছে। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করি। হ্যাঁ, আমি তো গল্পটা এতক্ষণ ধরে শুনতেছিলাম। আমি আমি আপনার জন্য দোয়া করি। 2-3টা বিষয় আছে এখানে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমাদের যারা সমাজে মোটামুটি শিক্ষিত বলতে বলে একাডেমিক এডুকেশন যাদের আছে, তাদের লেভেল অফ থট আর এই যে আজকে আমার সামনে যিনি বসে আছে, আপনার ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা, রাইট? ওনার লেভেল অফ থট এবং একই সাথে ওনার যে সামাজিকতা, সেইখানে এইরকম দুইটা ফিজিক্যালি চ্যালেঞ্জ, দুইটা বাচ্চাকে নিয়ে দিন কাটানো, এটা একরকম না। তো সেই জায়গাটা থেকে আমি একটু অন্যভাবেই তার সঙ্গে কথা বলতে চাই। বাট তার আগে আপনি আমাকে একটু বলেন, আপনার বাচ্চা দুইটার বর্তমান কন্ডিশন কি? বর্তমান মেয়েটা একদমই খারাপ অবস্থা। ও হাঁটা চলা একদমই এখন কথাবার্তা বলে না? কথাবার্তা বলে ও না। কি বোঝে? কি কোনো কমিউনিকেশন, কোনো কিছু বোঝে না? না, কোনো কি করে ও? কিছু সারাদিন রুমের মধ্যে পড়ে থাকে? বসে থাকে। ওকে নিয়ে আবার আমি একটু হাঁটা, আমি সামনে থাকলেও ভালো লাগে, মনে হয় আমার সাথে খেলে, কিছু বলতে চায়। আচ্ছা, তো ওকে নিয়ে আপনি বাইরে হইতে পারেন? বাসার বাইরে হন? ওকে তো আজকে নিয়ে আসছি এখানে। আচ্ছা, নিয়ে আসছেন। আসছি ওকে, আমি যেখানে যাই ওরে নিয়ে যেতে হয়। আচ্ছা, বাসা ওরে দেখার মতো তো কেউ নেই। ওকে। আর না না, সেটা তো অন্য ইস্যু, আজকে এখানে নিয়ে আসছেন, কিন্তু ওকে নিয়ে আপনি কি হাঁটাচলা করতে পারেন? বাইরে বাইরে বেরোতে পারেন? ওকে একটু বাইরে বের করে একটু হাঁটানো করা, পুরো দুনিয়াটা দেখানো, বাড়ির আশেপাশে দেখানো, এগুলো করেন রেগুলার? হ্যাঁ, বাড়িতে করি এগুলো। ওই যে হসপিটালে ছিলাম তখন ওনারা ব্যায়াম দেখাই দিছে, বলছে যে যদিও থেরাপিটা না দেওয়া যায় তাহলে ব্যায়াম। এখন আপনি ওকে কিভাবে নিয়ে হাঁটেন? কোলে করে নিয়ে হাঁটেন নাকি ওকে ও হাঁটতে পারে? ওকে আমি বাইরে যখন যাই তখন কোলে করে নিয়ে যাই। কোলে করে নিয়ে যান। ওর বয়স কত? ওর বয়স এখন 8 বছর। আর ছেলেটা? ছেলের বয়স 11 বছর। ও হাঁটতে পারে? ও এখন হাঁটতে পারে। ও এখন হাঁটতে পারে। আপনার জামাই যিনি, মানে হাজবেন্ড যিনি, উনি বিয়ে করেছে? না, উনি কোথায় আছে? উনি এখন দেশে আছে। দেশে আছে। উনি আপনাকে নিয়ে সংসার করছে? করছে। খুশি উনি? উনি ছেলে মেয়ে এইগুলো বিষয় নিয়ে আপসেট থাকে নাকি বিয়ে করতে চায়? ওনার তো ওখানে ওই পর্যায়ে নাই। আমার আরেকটা কথা এখানে একটু বাকি আছে। তো ওদের যে পরীক্ষাটা 2টা করছি, তো দুইজনের যে একই সমস্যা দেখছে, তো উনি ওই ডাক্তারে আবার আমাকে ওই জায়গায় নিউরোজেনে পাঠাইছে। ওনারা বলছে যে আপনিও পরীক্ষাটা করেন, মানে এইগুলা টেস্ট, ওর বাচ্চাগুলা দুইজনে এরকম কেন হলো, এই সমস্যাটা কেন হলো, সেটা আমরা দেখতে চাই। তারপরে আমার টেস্টগুলা করেছে, তো ওই টেস্টটাও 30,000 টাকা। আমি বললাম যে দুইজনের টেস্টগুলা করেছে, আমার আর সম্ভব না যে আমি ওই 30,000 টাকা দিয়ে আমার টেস্টগুলো করাবো। তারপরে উনি বললো যে ঠিক আছে, ওইটা দিয়ে আমরা, মানে এরকম কি হয়েছে ওনার, বললো যে এটা আমাদের দেখার দরকার। হাজবেন্ডের প্রবলেম ধরা পড়ছে, তাই তো? জি, যে আপনার হাজবেন্ডের ফিজিক্যালি কোনো প্রবলেম আছে যে কারণে বাচ্চাটা এরকম হচ্ছে, এটা কে বলেছে? ডাক্তার বলেছে? হ্যাঁ, ডাক্তার বলছে। আচ্ছা। যখন মেডিকেল সায়েন্স নিয়ে আপনাকে কিছু বলবো না, মূল কথা হচ্ছে যে আপনি গল্পটা কেন বললেন আজকে এখানে, আজকে রেডিওতে মানুষের সামনে গল্পটা কেন বললেন? গল্পটা এই জন্যই আমার বলা যে আমার অনেকে এই সমাজে আছে যে মেয়েদের সমস্যাটাই আগে দেখে, পুরুষদের যে সমস্যা থাকতে পারে সেটা বুঝে না। একবারের জন্য ওরা বললো না যে ওদের বাবারও তো সমস্যা থাকতে পারে, যেহেতু বাচ্চাগুলো এরকম হয়েছে, ও তো আর আমি হাতাই বানিয়ে নিয়ে যাই নাই, বা আমার সমস্যা হইলেও তো একজন হইতে পারে আমার সমস্যার কারণে, দুজনে কি আমার সমস্যার কারণে হয়েছে সেটা আমি, মানে আর যদি একটা আমরা ভুল করছি যে প্রথম বাচ্চাটা যখন দেখলাম যে অসুস্থ, যদি আমি ওই টেস্টগুলা বা কোনো ভালো ডাক্তার দেখাইতাম, তাহলে কোনো টেস্টের দ্বারাতে হয়তো ওনার সমস্যাটা ধরা পড়তো, তাহলে এটা কোনো চিকিৎসা আছে কিনা, বা ওর মারে একটা পরামর্শ দিত, দেওয়ার পরে তারপরে দ্বিতীয় বাচ্চাটা দিতাম, তাহলে আমার এই কষ্টটা, এখন যে ভোগান্তিটা হইতেছে সেটা আমার হইতে হতো না। তা আমার মতো ভুল যেন আর কেউ না করে, মানে একটা বাচ্চা যেহেতু দেখছে এরকম, নেক্সট টেস্ট না করে ডাক্তারের কাছ থেকে এনশিওর না হয়ে দ্বিতীয় বাচ্চা যাওয়াটা উচিত ছিল না। আচ্ছা, আমি আপনাকে এখন যে কথাটা বলি সেটা হলো যে নিজেকে বুঝদেন কিভাবে? নিজেকে বুঝতে, তারপরে একটা সময় যে আমি এটা মাইনা নিছি যে থাক, আমার আল্লাহ দিছে, হয়তো আমার ইমান পরীক্ষা করতেছে, আমার মন পরীক্ষা করতেছে, এক সময় ঠিক ওরা মেয়েটার কথা ভাবে না, ছেলেটা যদি ভালো হয় ওরে দিয়ে আমার আশা, আবার ওনার যে সমস্যাটা পরবর্তী কোনো বাচ্চা কনসেপ্ট হলে একই রকম বা এর থেকে খারাপও হতে পারে, মানে আপনার হাজবেন্ডের। জি, হ্যাঁ, সো আপনার বাচ্চা নেওয়াটা উচিত হবে না, ডাক্তার বলে দিয়েছে। এটা যে কোনো চিকিৎসা সমাধান ওইটাও না, ও বাহিরে ছাড়া। আপনাকে একটা প্রশ্ন করি, খুব রাফ প্রশ্ন। আপনার হাজবেন্ড তো চিন্তা করছিল, বা আপনিও চিন্তা করছিলেন আপনার হাজবেন্ডের জন্য, ঠিক আছে ও আসলে আর একটা বিয়ে দিয়ে দিব, এখন যদি উল্টা হয় বিষয়টা, আপনি আপনার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে আপনি আরেকজনের সাথে সংসার করেন, উল্টা হওয়ার তো কোনো নাই। আমি আপনাকে প্রশ্নটা করছি, আপনার সেখানে উত্তরটা কি? হাজবেন্ডের ক্ষেত্রে যদি এটা হইতে পারে, আপনি ওয়াইফ হিসেবে কেন ডিসিশন নিতে পারবেন না? এটা তোমাদের ধর্মেও পারমিশন দিছে।
না, আমি এটা করতে পারবো না। কেন পারবেন না? কেন পারবো না, কারণ আমি এই বাচ্চা দুইটা ছাড়া আমার আর মানে আমার সামনের দিকে আর কিছু না, ওরা আমার সাথে একদম মিশে গেছে। ওর আমি বাবা আপনার নাম যেন হয়তো কি বলতেছিলেন? শেফালি। শেফালি, আমি একটা কথা বলি, আপনাকে এই প্রশ্ন করার পেছনে কিছু কারণ আছে। আল্লাহ পৃথিবীতে মানুষকে বানাইছেই এই 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 বাপের মধ্যে এতটুকু মায়া দিয়ে, মায়ের মধ্যে এতটুকু মায়া দিয়ে, এবং আল্লাহ পৃথিবীতে মানুষকে বানাইছে এই কারণে এইভাবে, যাতে করে পৃথিবীতে এই আপনার গর্ভে যে দুইটা সন্তান আসছে, এরকম সন্তান আসলেও যাতে মায়ের মমতা থেকে বঞ্চিত না হয়। আপনি যে উত্তরটা দিলেন সেটাই অনেক মায়ের জন্য সত্য। এখন কথা হচ্ছে, আপনার এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। আমরা আমাদের সোসাইটিতে আপনি যে ধরনের ক্লাসে বসবাস করেন, সেখানে আসলে ধর্মীয় মূল্যবোধ খুব প্রকট। ধর্মীয় মূল্যবোধের কথা যদি বলি, ধর্ম বিশ্বাস করি আমরা আমরা এবং আপনার সাজ পোশাক সমস্ত কিছু দেখেই মনে এখানে হচ্ছে। ভাই আরেকটা কথা বলতে চাই যে ওনার যে সমস্যাটা, তখন ওনারা বলছে যে ওর এই ভাইরাসটার কারণে ওনার শরীরে আরো এফেক্ট হইতে পারে। সো আমি আপনাকে যে কথাটা বলবো সেটা হলো যে ধর্মীয় মূল্যবোধের জায়গাটা থেকে আপনি আপনাকে নিজেকে যে বুঝটা দিয়েছেন সেটাই যথেষ্ট বুঝ, যে না, দুইটা সন্তান আল্লাহ আমাকে দিয়ে মান পরীক্ষা করতেছে। হ্যাঁ, এভাবেও আপনি যদি চিন্তা করেন, সেটার প্রতিদান নিশ্চয়ই আল্লাহ আপনাকে দিবেন। সো এটার পরে আর কোনো অ্যান্সার নাই যারা বিশ্বাসী। আর সামাজিকতার জায়গা থেকেও যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে আসলে মনুষ্য জীবন কিন্তু খুব অল্প সময়ের। একটা চিন্তার জায়গা আছে যে আপনি যখন বাঁচবেন না, যখন দুনিয়াতে থাকবেন না, তখন বাচ্চা দুইটার কি হবে? কি হবে সেটাই। সেক্ষেত্রেও ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে একটা অ্যান্সার আছে, সেটা হচ্ছে রিজিক নিয়ে কখনো নিজে টেনশন করা যাবে না। রিজিক আল্লাহর হাতে। পাথরের ভিতরের পোকাকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, পাথরের ভিতরে পোকা থাকে, হ্যাঁ, সেই পোকার রিজিক যদি আল্লাহ দিয়ে থাকে, তাহলে আপনার বাচ্চা দুইটারও রিজিক আল্লাহ ব্যবস্থা করে দুনিয়াতে পাঠাইছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ইমান মানে কি? ইমান মানে হচ্ছে একদম আগাগোড়া পর্যন্ত বিশ্বাস, তাই না? তো এইটা আপনাকে বলবো আমি। আরেকটা হচ্ছে যে এমনও তো হইতে পারে, যেহেতু আপনি বিশ্বাস করলেন, ওই ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকেই বলি, যে এই দুইটা বাচ্চাই আপনার ভবিষ্যৎ জান্নাতের জন্য উসিলা হয়ে যাবে। হইতে পারে না? সেটাই। আপনি দুনিয়াবি অনেক কষ্ট করবেন, আমি জানি। আপনার হাজবেন্ডের অবস্থা বা সমস্ত কিছু মিলাই আপনার অবস্থা খুবই ভয়ানক। কারণ আমরা যারা বিভিন্ন রকমের রোগে ভুগি, তারা কিন্তু ধরেন রোগে ভুগতেছি, ডাক্তারের কাছে যাচ্ছি, সমাধান হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা ওই পার্টিকুলার রোগ থেকে আমরা বের হয়ে আসতেছে। কিন্তু আপনি তো বাচ্চার জন্মের পর থেকে আজ পর্যন্ত প্রতিদিনই আপনি ফাইট করতেছেন, প্রতিদিনই আপনি যুদ্ধ করতেছেন। সুতরাং এই যুদ্ধ নিয়ে আসলে বলার কোনো শেষ নাই। তো আমি আপনার এই গল্পটা প্রচার করলাম, এবং এই গল্পটা প্রচার করার পরে যদি কেউ আপনার বাচ্চা দুটোর ব্যাপারে কোনো সাহায্য করতে চায়, এবং একই সাথে এটাও বলতে চাই, যদি কেউ কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থা যদি আপনার বাচ্চা দুটোর পাশে দাঁড়াতে চায়, যেহেতু আপনি একবারে প্রান্তিক পর্যায়ে থেকে আসছেন, একেবারেই